দুপুরবেলা তরকারিতে একটু লবণ বেশি হয়, ওই তরকারির বাটিটা ভরা মজলিসে শাশুড়ি মা আমার উপরে ছুঁড়ে মারে। চাচি শাশুড়ি বলে ওঠে, এটা কি করলেন ভাবি? আমার শাশুড়ি বলে, তুমি দেখতে পাওনি? যা করেছি বেশ করেছি, ওকে শিক্ষা দিয়েছি শিক্ষা। ওকে বারবার বলেছি বাসা ভর্তি মেহমান থাকবে, কোনোভাবেই যেন তরকারি খারাপ না হয়। তারপর ওই মাংসর তরকারিতে লবণ বেশি দিয়েছে। আমার স্বামী এই কথা শোনার পর খাবার টেবিল থেকে উঠে রুমে চলে গেল। আমার ননদ 6 মাসের প্রেগনেন্ট, মুখটা বেঁকে বলল, কি জঘন্য তরকারি রান্না করেছো তুমি ভাবি, এই তরকারি কি খাওয়া যায়? তোমার এতই কষ্ট হচ্ছে আমাকে বলতে, প্রয়োজনে আমি রান্না করতাম। তখন চাচি শাশুড়ি ধমক দিয়ে বলল, তুমি ছোট মানুষ, বড় বড় কথা বলো কেন? তোমাদের বাড়িতে আমি 2 দিন ধরে এসেছি, আসার পর থেকে দেখতেছি বউটা সারাক্ষণ কাজ করেই যাচ্ছে। বউটা ঠিকভাবে খাচ্ছে কিনা তোমরা কখনো বলো নাই বউটাকে। সব সময় দেখতেছি তোমাদের কাজ সেবা যত্ন করতেই ব্যস্ত। পরের বাড়ির মেয়েকে এত খাটালে হয়? তখন আমার শাশুড়ি মুখটা বেঁকে বলল, তুমি জানো না তাই এত দরদ দেখাতে এসো না। জন্মের পরপরই বাবা মাকে খেয়েছে, এখন আসছে আমাদেরকে জ্বালাতে। শাশুড়ি মার এমন কথা শুনে চোখের পানি মুছতে মুছতে বেডরুমে গেলাম, যে দেখে আমার স্বামী খবরের কাগজ পড়তেছে। আমার স্বামী আমার দিকে তাকিয়েছে আর বলে, আমাকে তাকিয়ে কি দেখছো? আমাকে নতুন দেখছো? আমার স্বামী আগে থেকে গভীর আর নীরব একজন মানুষ। আমার বিষয়ে তার তেমন কোনো মাথা ব্যথাও নাই। আমি তখন তাকে বলি, আমি তো কিছুই বলিনি আপনাকে। সে বলে যে, তুমি কি আকার ইঙ্গিতে বোঝাতে চাচ্ছ আমি বেশ বুঝতে চাচ্ছি। এই সংসারে আমার মার কথাই সব চলে, আমার মার কথার উপর দিয়ে আমি কোনো কথাই বলতে পারবো না। আমি তখন তাকে বলি, আমি আপনাকে কিছুই বোঝাতে চাইনি। বলে, আমি তো ছোট নয়, আমি সব বুঝতে পারি। আজকাল আমার স্বামীও আমাকে খুব করে কথা শোনায়, বলে তার বন্ধুরা নাকি তার শ্বশুর বাড়ির টাকায় ঘোরাফেরা করে, আর সে আমাকে বিয়ে করে কিছুই পায়নি। আরো বলে যে তার ভাই কয়েকদিন আগে বিয়ে করেছে, শ্বশুর বাড়ি থেকে অনেক কিছু দিয়েছে। এর জন্য আমার স্বামীর কাছে আমার দুঃখের কথা বলেও কোনো লাভ নাই। আমি খেয়েছি কিনা, আমি কষ্ট পেয়েছি কিনা, কোনো কিছুতেই তার আসে যায় না। আমাকে দরকার তার তখন যখন তার আমাকে তার প্রয়োজন, এছাড়া কিছু না। তার কাছে আমার কষ্টের কথা বলেও কোনো কিছুই আসবে যাবে না। ননদ চিৎকার করে ডাকতেছে, ভাবি ভাবি, নুনির পুতুল হয়ে থাকলে চলবে? তাড়াতাড়ি করে রান্না বসাও। রান্নাঘরের সামনে যেই দরজার সামনে চাচি শাশুড়ির সাথে দেখা, কোনোভাবে ভদ্র মহিলার সামনে থেকে চোখের পানি আর আড়াল করতে পারলাম না। চাচি শাশুড়ি বলল, বৌমা আমি তোমার ব্যাপারটা বুঝতে পেরেছি, তবে একটা কথা মনে রেখো মা, গাছের যদি তুমি নিচে ভালোভাবে পানি না দাও, গাছের যদি যত্নই না করো, সেই গাছ থেকে ফল খাওয়া আশা করা বোকামি। আগে গাছের পরিচর্যা করো, তারপর ওই গাছ থেকে ফল খাওয়ার আশা করো। তোমার স্বামীকে তোমাকে বুঝাতে হবে কোনটা ঠিক কোনটা ভুল, এটা তোমারই দায়িত্ব। এটা বলে চাচি শাশুড়ি মুচকি হাসি দিয়ে সেখান থেকে চলে গেল। তেমন কিছু বুঝিনি, তবে এইটা বুঝতে পেরেছি যে আজকে রাত্রেই আমি গাছে পানি দিব। প্রতিদিন রাত্রে ঘুমানোর সময় স্বামীর পাশ হয়েই ঘুমাই, তবে আজকে আমি আর সেই পাশ হয়ে ঘুমাইনি। বারবার হাত টেনে স্বামী তার কাছে নিতে চাইলো, তবে কোনোভাবেই তার কাছ থেকে আমি ছাড়িয়ে উঠে বসলাম। তুমি সারাদিন পেটের ক্ষুধা মিটিয়েছো, এবার আসছো তোমার শরীরের ক্ষুধা মিটাতে। কিন্তু তুমি কি একবারও জানতে চেয়েছো দুপুরে যে এত বড় একটা ঘটনা ঘটে গেল? তুমি তো কিছু বলোইনি, আর এটাও বলোনি যে আমি খেয়েছি কিনা। তোমার যেমন পেটের ক্ষুধা আছে, শরীরের ক্ষুধা আছে, ঠিক তেমনি আমারও আছে। আমার মন খারাপ কিনা, আমি খেয়েছি কিনা, আমার কি চাহিদা কখনো জানতে চেয়েছো? তুমি শুধু আমাকে প্রয়োজনই ভাবো, তাছাড়া আর কিছুই না। আমার স্বামী কিছুই না বলে ও চুপ করে বসে থাকলো। বুঝতে পারলাম হয়তোবা গাছের গোড়ায় কিছুটা মাটি পড়েছে। ওই দিন রাত্রে আমি ঘুমিয়ে পড়লাম। পরের দিন সকালবেলা সবার জন্য ডাইনিং টেবিলে নাস্তা রেডি করে আমি রান্না করতেছি। ওই দিন বারবার আমার স্বামী আমাকে ডাকতেছে, তাড়াতাড়ি আসো, আমরা একসঙ্গে নাস্তা করব। আমার শাশুড়ি বারবার বলতেছে, তোর বউ পরে নাস্তা করে, তুই জানিস না, ভালোভাবে খেয়ে নে, তারপর একাই খাবে। কিন্তু আমার স্বামী সবার কথা অমান্য করে বারবার আমাকে ডাকতেছে। একটা পর্যায়ে বাধ্য হয়ে আমি তার কাছে আসলাম। এসে বলে যে, চেয়ারে বসো, টেবিলে একসঙ্গে খাবো। তখন আমার ননদ মুখটা বেঁকেই বলল, ভাই আজকে কি তুই লজ্জা শরমের মাথা খেয়ে ফেলেছিস? বউকে নিয়ে এক ডাইনিং টেবিলে খাবি যে, দেখতে পাচ্ছিস না চোখ দিয়ে যে চেয়ার নাই, ভাবি কোথায় বসবে? তখন আমার স্বামী বলে উঠলো, ওর যদি চেয়ার না থাকে প্লেটটা নাও, আমরা দুইজন বেডরুমে খাবো। আমার স্বামী আমার হাত ধরে বেডরুমে নিয়ে যে আমরা দুইজনে নাস্তা সেরে ফেলি। তবে তখন আমি খুব লজ্জা পেয়েছিলাম, কারণ এর আগে কখনোই আমার সাথে এমন হয়নি। আমার ননদ বলে, আজকে দেখি বউ পাগলা হয়ে গিয়েছিস, বউয়ের জন্য অতিরিক্ত দরদ দেখে উতলায় উঠতেছে। আমার শাশুড়ি বলে, প্লেটটা ভদ্রলোকের মতো ডাইনিং টেবিলে রেখে তাড়াতাড়ি খা, তোর বউ পরে খাবে। তখন আমার স্বামী বলল, মা এতদিন তোমাদের কথাই আমি ভেবেছি, তোমরা একবারও এই মানুষটার কথা ভাবতে চাওনি, যে মানুষটা প্রতিনিয়ত তোমাদের সেবা যত্ন করে, কি রান্না করে দিবে, কার কাপড় আয়রন করতে হবে, কার কাপড় চোপড় ধুইতে হবে, আজকে থেকে সবটাই ভাবার দায়িত্ব আমার স্ত্রীর। এটা বলেই আমার স্বামী আমার হাতটা ধরে রুমে নিয়ে যে আমরা দুইজন একসাথে নাস্তা করি। আমার চাচি শাশুড়ি মুচকি হাসি দিয়ে বলে ওঠে, ভাবি নতুন আইন নাকি শুনেছি, ছেলে আর ছেলের বউ যদি আলাদা থাকতে চায়, বাবা মা যদি বাধা দেয়, তাদের নামে নাকি মামলা হয়ে যাবে।
আপনার ছেলের আজকে যে আচরণ দেখলাম, যেকোনো সময় বউকে নিয়ে আলাদা হতে পারে। এটা শোনার পর আমার শাশুড়ির মুখে চিন্তার ভাঁজ পড়েছে। আমার চাচি শাশুড়ি আরো বলল, আচ্ছা ভাবি, আপনাদের সংসারে খরচ কে বহন করে? তখন আমার শাশুড়ি বলল, কেন, আমার ছেলে সব খরচই? তখন বলল, হ্যাঁ। বলে, তাহলে ভেবে দেখেন, একবার যদি খরচ দেওয়া বন্ধ করে দেয় আপনাদের কি হবে? এটা বলে আমার চাচি শাশুড়ি ডাইনিং টেবিল থেকে উঠে যায়। রাত্রে বেলা আমার ননদের স্বামী খেতে বসে ভাতের মধ্যে ছোট্ট একটা পাথরের কুচি পেয়েছে। বারবার বলে, ভাবিকে ডাক দাও। আমার ননদ বলে, কি বলবা, আমাকে বলো। কিন্তু উনি আমাকেই বলবে, ওর বউকে বলবে না। আমার ননদ চিৎকার করে ডাকতেছে, ভাবি ভাবি এইদিকে আসেন। দৌড় দিয়ে যেয়ে বলে, আপনাদের কিছু লাগবে? তখন আমার ননদের স্বামী বলে, ভাত কি ভালো করে রান্না করেন না? দেখে চালটা বেছে নিতে পারেন না? চালের ভিতরে পাথর থাকে কিভাবে? একদিন তরকারিতে লবণ কম হয়, একদিন বেশি হয়, একদিন তরকারি সিদ্ধ হয় না, আজকে আবার ভাতের প্লেটে পাথরের কুচি। এই খাবার কি খাওয়া যায়? এই বইয়ের বাড়ির কোনো সংসারে মন নাই। এই বউ থাকার থেকে না থাকাই ভালো। একে ডিভোর্স দিলেই ভালো। চেঁচামেচি শোনার পর আমার শাশুড়ি রুম থেকে বের হয়ে আসে আর বলে, এত চিল্লাপাল্লা কিসের? তখন আমার ননদ বলে, মা দেখো তোমার ছেলের বউ, দেখো মা তোমার ছেলের বউ ভাতের মধ্যে পাথরকুচি দিয়ে রান্না করেছে। তোমার জামাই যে একটু শান্তিতে খাবে তৃপ্তি করে, সেটাও খেতে পারতেছে না। একদিন এক এক সমস্যা হয়, এভাবে কি খাওয়া দাওয়া করা যায়? আমার ননদের স্বামী তখন উয়া উয়া করতেছিল। আমার শাশুড়ি মা ধমক দিয়ে বললেন আমার ননদের স্বামীকে, নিজের বউয়ের তো কোনো দায়িত্ব পালন করো না। তোমার নিজের বউটাকে বিয়ের পর থেকে আমাদের ঘরে ফেলে রেখেছো। আমার ছেলেই সংসার খরচ চালায়, তোমার বউয়েরও পর্যন্ত। পাথরের একটা কুচি পেয়েছো ভাতের ভিতরেও, তাই উয়া উয়া করতেছো? উয়া উয়া না করে ভাতে পানি ঢেলে দিয়ে গেলেই তো হয়। আমার ছেলের বউয়ের উপরে কত অত্যাচার খাটাবা তোমরা? কোনো খবরদারি আজকের পর থেকে করতে পারবা না। ওর সংসার ও যেভাবে চালাবে সেভাবেই তোমাদের মুখ বন্ধ করে সহ্য করে নিতে হবে, না হলে তোমার বউকে নিয়ে সোজা তোমার বাবার বাড়িতে যাও। আমার ননদকে বলে, তুই আর আমি তো সারাদিনই বসে থাকি শুধু ওর কাজে ভুল ধরার জন্য। কোনটায় লবণ কম, কোনটায় তেল বেশি, কোনটায় ঝাল কম। অথচ তুই আর আমি যদি চাল কয়টা বেচে দিতাম, তাহলে বৌমার কি কাজে সাহায্য হতো না? তোর স্বামীর মোজা থেকে শর্ট প্যান্ট পর্যন্ত আমার ছেলের বউ ধুয়ে দেয়। আজকের পর থেকে যার যার কাপড় চোপড় সে ধুবে। আমার ছেলের বউয়ের উপরে কেউ খবরদারি করতে পারবে না। সেই দিনের পর থেকে আমার সাথে আর কেউ খারাপ ব্যবহার করেনি। আমার স্বামীও প্রতিটা কাজে আমাকে সাপোর্ট করেছে, আমার খোঁজ খবর রেখেছে, এবং কি আমার শাশুড়ি পর্যন্ত, আমার ননদ পর্যন্ত। এই প্রতিটার অবদানই হচ্ছে আমার চাচি শাশুড়ির। আমার চাচি শাশুড়ি যদি না আসতো, আমার জীবনে এই পরিবর্তন কখনোই ঘটতো না। ওই ভদ্র মহিলার জন্য আজকে আমার এই সুখের দিন এসেছে। আমার শ্বশুর বাড়ির মানুষ আমাকে এখন অনেক ভালোবাসে, অনেক সম্মান করে, যে গত 5 বছরে এই সম্মান আর ভালোবাসা আমি তাদের কাছ থেকে পাইনি।